এটা আমাদের এই সিরিজের 14 নম্বর লেকচার। আমরা পড়ছিলাম ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক কান্টের। সেখানে মেটাফিজিক্যাল এক্সপোজিশন অফ স্পেস এটা আমরা পড়েছিলাম, এবং তার থেকে কান্ট কতগুলো কনক্লুশন ড্র করছেন। কনক্লুশন গুলো খুব ইম্পর্টেন্ট। আমি কনক্লুশন গুলোর মধ্যে দুটোর ওপর এমফেসিস দেব, কারণ সে দুটো খুব ইম্পর্টেন্ট, পরে লাগবে। এবং বাকিগুলোও বলবো, কিন্তু দুটো কনক্লুশন আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কান্ট কি কি বলছেন এবং এই কনক্লুশনে যে কথাগুলো ড্র করছেন তাতে বোঝা যায় কান্টের স্পেস সম্পর্কে ভিউ কি। এবং কান্ট যখন টাইম সম্পর্কে আলোচনা করবেন প্রায় একই কথা বলেছেন সেখানে। কাজে স্পেসের বক্তব্যগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে সেখানে টাইমের বক্তব্যগুলোও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখন কি বলেছেন আমরা একটু বই থেকে দেখছি। এই আলোচনাটা শুরু হচ্ছে A26 আর B42, একই প্যারাগ্রাফ, দুটো বইতে মানে দুটো এডিশনে দুটো জায়গায় পেস্ট করেছেন। A26, B42, conclusions from the above concepts. আমরা দেখেছিলাম স্পেস সম্পর্কে কান্ট মেটাফিজিক্যাল এক্সপোজিশনে 5টা আর্গুমেন্ট দিয়েছেন। তার ভেতর তিনি নিজেও বুঝেছেন যে থার্ড আর্গুমেন্টটা এটা ঠিক মেটাফিজিক্যাল এক্সপোজিশনে যায় না, এটা ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনের বিষয়, তাই এটা তিনি পরে সরে তুলে নিয়েছেন। কিন্তু সেকেন্ড এডিশনেও তিনি ওটা ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে প্লেস করেননি, সেটাকে অনেক পরে গিয়ে বলেছেন। এবং যে কথা বলেছেন তাতে আমরা দেখছি ওটা ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনেই যায়। সে আর্গুমেন্টটা কি ছিল? আর্গুমেন্টটা এই ছিল যে, আচ্ছা আমি পরে বলছি, এটা ফিরে আসবো আবার। উনি A, B এরকম ভাবে কনক্লুশন গুলো বলছেন। যে স্পেস রিপ্রেজেন্টস নো প্রপার্টি অ্যাট অল অফ এনি থিংস ইন দেমসেলভস। তাহলে স্পেস কোনো থিংস ইন দেমসেলভস এর কোনো বৈশিষ্ট্যকে বোঝায় না, নর এনি রিলেশন অফ দেম টু ইচ আদার। কোনো বস্তুর পারস্পরিক সম্পর্ককেও বোঝায় না। That is, no determination of them that attaches to objects themselves, and that would remain even if one were to abstract from all subjective conditions of intuition. বড় সেন্টেন্স, এর 3টে পার্ট আছে। একটা পার্টে বলছে থিংস ইন দেমসেলভস এর কোনো প্রপার্টি নয় স্পেস। দ্বিতীয় কথা বলছেন থিংস ইন দেমসেলভস এর পারস্পরিক সম্বন্ধও নয়। কি অর্থে নয়? যে সাবজেক্টিভ, থার্ড কন্ডিশন, সাবজেক্টিভ কন্ডিশন গুলো বা বিষয়গত শর্তগুলো তুলে নিলেও স্পেস থাকবে, এরকম নয়। তাহলে বিষয়গত শর্তগুলো তুলে নিলে স্পেস থাকবে না, এখান থেকে শুরু করা যাক। বিষয়গত শর্তগুলো তুলে নিলে, আমাদের অভিজ্ঞতা থেকে বিষয়গত শর্ত সব সরিয়ে নিলে স্পেস থাকবে না। সাবজেক্টিভ কন্ডিশন গুলোকে যদি অ্যাবস্ট্রাক্ট করে সব সরিয়ে নিই চিন্তা করে, তাহলে সেখানে কোনো স্পেস থাকবে না।
এর থেকে প্রথম কন্ডিশনটা স্পষ্ট করে বোঝা যায়, স্পেস থিংস ইন দেমসেলভস এর কোনো প্রপার্টি নয়। থিংস ইন দেমসেলভস এর প্রপার্টি হলে সেখানে সাবজেক্টিভ কন্ডিশন থাকা না থাকার উপর সেটা ডিপেন্ড করবে না। যেটা বস্তুর ধর্ম সেটা বস্তুর মধ্যেই থাকে। যেমন ধরা যাক বস্তুর কোনো একটা আয়তন, আমি এটা বস্তুর আয়তনটাকে আমি জানছি বড় টেবিল না ছোট টেবিল, আমি জানছি কি জানছি না তার উপর ডিপেন্ড করে না। টেবিলটা যেমন আয়তন তেমনই থাকবে, এটা বস্তুর স্বরূপগত ধর্ম। কিন্তু স্পেস সেরকম নয়। আবার স্পেস বস্তুর পারস্পরিক সম্বন্ধও নয়। যেমন আমি এক্ষুনি বললাম বড় টেবিল ছোট টেবিল, দেখো ছেলেবেলায় যেমন একটা, এটা বোধহয় বীরবলের গল্প ছিল, তুমি বীরবলকে এক সময় আকবর জিজ্ঞাসা করছেন একটা কাগজের উপর একটা লাইন টানা। এখন বীরবলকে আকবর জিজ্ঞাসা করছেন, এটি গল্পটা তোমরা অনেকেই শুনেছো, যে এই লাইনটাকে না মুছে এটাকে ছোট করে দাও। তো বীরবল কি করলেন, বীরবল ওই লাইনটার পাশে আরেকটা বড় লাইন টানলেন। তাহলে দেখো এই যে ছোট বড় এগুলোকে আরেক দিক থেকে দেখা যায়, ছোট বড় হচ্ছে একটা রিলেশনাল ধর্ম। কোনো কিছুর প্রেক্ষিতে কোনো কিছু ছোট, আবার কোনো কিছুর প্রেক্ষিতে কোনো কিছু বড়। যেমন আমি একটা টেবিলকে বলছি বড় টেবিল, দেখে মনে হয় যেন একটা ইন্ডিপেন্ডেন্টলি বলছি, কিন্তু সেটা নয়। একটা ছোট টেবিলের প্রেক্ষিতে ওটা বড় টেবিল। আবার সূর্যের আয়তনের প্রেক্ষিতে ওটা একটা সামান্য জিনিস, কিছুই নয়, একটা ধূলিকণার সমানও নয়। তাহলে ছোট বড় এই ধর্মগুলো এগুলো কিন্তু রিলেটিভ। ঠিক তেমনি রিলেশনাল ধর্ম, তেমনি দূরে কাছে এগুলো রিলেশনাল ধর্ম। কিছু ধর্ম আছে যেগুলো বস্তুর মধ্যে থাকে, বস্তুর ভর বস্তুর মধ্যে থাকে। কান্টের কথা বলছি না, কান্ট থেকে বেরিয়ে গিয়ে বলছি। কিছু ধর্ম থাকে বস্তুর মধ্যেই ভাবে থাকে না, সেগুলো সম্বন্ধের দ্বারা তৈরি হয়। দেখো বস্তুটা জল না আগুন এটা নিজের ধর্ম, কিন্তু সেটা কারণ না কার্য সেটা নিজের ধর্ম নয়, এটা রিলেশনাল। কোনো কিছুর প্রেক্ষিতে ওটা কারণ, আবার কোনো কিছুর প্রেক্ষিতে ওটা কার্য। সামনে একটা কার্য থাকলে তার ওটা কারণ, আবার ওটা যার থেকে উৎপন্ন হয়েছে তার প্রেক্ষিতে ওটা কার্য। স্পেস এরকমও নয়, রিলেশনালও নয়। কেন কান্ট কথাটা বললেন? এখানে স্পেসের দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট স্পেস, যেটা স্বয়ংসৎ বস্তুর মতন বাইরের জগতে রয়েছে, যার মধ্যে গ্রহ নক্ষত্র এরা সব রয়েছে। স্পেসটা যেন একটা ম্যাট্রিক্স, তার মধ্যে সবকিছু থাকে, গ্রহ নক্ষত্র সবকিছু থাকে। এটা হচ্ছে দ্য অ্যাবসলিউট কনসেপ্ট অফ স্পেস। কিন্তু এটা হচ্ছে নিউটনিয়ান কনসেপ্ট। নিউটন এরকম ভাবে স্পেসের কথা ভেবেছে, স্পেস আর টাইম দুটোর কথাই ভেবেছে। আমি একসাথেই বলে দিচ্ছি, কারণ ওখানে টাইম যখন বলতে যাব অনেক সংক্ষেপে বলবো। তো স্পেস আর টাইম সম্পর্কে এটা নিউটনিয়ান কনসেপ্ট। স্পেস হচ্ছে একটা ম্যাট্রিক্সের মতন, সেটা স্থির, সেটা আছে। আর টাইম একটা লিনিয়ার জিনিস, ওয়ান ওয়ে। টাইম কিন্তু স্থির নয়,
টাইম চলছে, এক মুখে চলছে। টাইমে স্পেসে তুমি যে কোনো জায়গায় যেতে পারবে, সামনে পিছনে এরকম ভাবে যেতে পারবে। টাইমটা ওরকম নয়, সামনে পিছনে যেতে পারবে না। ওই আইনস্টাইনের কনসেপ্ট বলবেন আমাকে এখন, কারণ কান্ট আইনস্টাইনের কনসেপ্ট নিয়ে আলোচনা করছেন, নিউটনিয়ান স্পেস। তো স্পেসে তুমি কেবল ফরওয়ার্ড মুভ করতে পারবে, ব্যাকওয়ার্ড মুভ করতে পারবে না। স্পেসে টাইমিং, স্পেসের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, টাইমের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এই জন্য দুটো আলাদা, একই জিনিস নয়। স্পেস আর টাইম একই জিনিস নয়। যেরকম ভাবে আইনস্টাইনের থিওরিতে দুটো একই জিনিস মানে জুড়ে যাচ্ছে, স্পেস টাইম হাইফিনেটেড হয়ে যাচ্ছে, ওরকম ব্যাপারটা এখানে নেই। তাহলে একদিকে নিউটনের থিওরি, যেটা অ্যাবসলিউট স্পেসকে মানে, আর একদিকে হচ্ছে লাইবনিজের থিওরি, যেটা রিলেশনাল স্পেসকে মানে। স্পেস একটা রিলেশন, এবং দেখো যদি একটু লাইবনিজ বলেওছেন এবং সেটাকে যদি একটু ব্যাখ্যা করে বলা যায়, সেটা হচ্ছে স্পেস টাইম লাইবনিজের ফিলসফিতে তার স্কোপ কোথায়? স্পেস টাইমের কিন্তু কোনো স্কোপ নেই। লাইবনিজের ফিলসফিতে আছে কি? আছে শুধু মনাডস। তোমরা পড়েছো। নিউটন রিয়েলিস্ট, নিউটনের কাছে সবকিছু আছে, স্পেস টাইমও আছে, ফিজিক্যাল অবজেক্টসও আছে। কিন্তু লাইবনিজের কাছে স্পেস টাইমের কোনো সে অর্থে স্কোপ নেই। কেন? আছে মনাডস, এবং মনাড গুলো আবার উইন্ডোলেস, এবং মনাড গুলো হচ্ছে কনসাস অ্যাটমস, চেতন যেন বিন্দু কতগুলো, চিৎ পরমাণু, অনেকে এইভাবে ব্যাখ্যা করেছেন, বাংলায় করেছেন। তাহলে এবং উইন্ডোলেস, গবাক্ষহীন, তাতে কি হবে? তাহলে তার বাইরে আবার স্পেস আছে, টাইম আছে, এরকম বলে নিউটন মানে লাইবনিজ কিন্তু বলেন। কিন্তু আমাদের অভিজ্ঞতায় তো স্পেস টাইম আছে। এটা কি করা যাবে? স্পেস টাইমটা হচ্ছে রিলেশন বিটুইন অ্যাটমস, মনাডস, রিলেশন বিটুইন মনাডস, একাধিক মনাডের মধ্যে সম্পর্ক। বললেন তো বটে, কিন্তু হবে কি করে? মনাড গুলো তো উইন্ডোলেস, তাদের মধ্যে তো একটার সঙ্গে আরেকটার সম্পর্ক হওয়া সম্ভব নয়। অ্যাকচুয়াল সম্পর্ক তো সম্ভব নয়, কারণ উইন্ডোলেস তারা। মনাডের সব আইডিয়া, কোনো আইডিয়া এক্সপিরিয়েন্স থেকে আসে না। যেগুলোকে এক্সপিরিয়েন্স লাইবনিজ বলেছেন, সেগুলোকে বলেছেন কি? সেগুলো হচ্ছে যে আনম্যানিফেস্টেড কনসাসনেস, মানে রিজন, আনম্যানিফেস্টেড রিজন। টেবিলটাকে আমরা যদি বলি জড়, আমার এক্সপিরিয়েন্সের বিষয় এবং জড়, এই জড়টাও হচ্ছে আনম্যানিফেস্টেড কনসাসনেস। কনসাসনেস আছে তার মধ্যে, সেটা কনসাসনেস, কিন্তু সেটা প্রকাশিত কনসাসনেস না, অব্যক্ত কনসাসনেস। তেমনি আমার এক্সপিরিয়েন্সটাও হচ্ছে রিজন। জড়টাও যেমন কনসাসনেস, তেমন এক্সপিরিয়েন্সটাও হচ্ছে রিজন। রিজনের একটা ডরমেন্ট ফর্ম। তাহলে স্পেস টাইমের কি হবে? স্পেস টাইমটা কিন্তু ওই আমার কনসাসনেস এর মধ্যেই পড়ে যায়। তাহলে স্পেস টাইমের যে রিলেশনটার কথা বলা হচ্ছে, সেই মানে রিলেশনটা কি? রিলেশন বিটুইন মনাডস। অ্যাকচুয়াল রিলেশন তো হতে পারবে না। তাহলে ইমাজিনড রিলেশন, কল্পনা করা হয়। কে কল্পনা করে? প্রত্যেকটা মনাড নিজের মধ্যে কল্পনা করে। প্রত্যেকটা মনাড নিজের মধ্যে আলাদা করে কল্পনা করে। তাহলে আমরা দু রকমের কনসেপ্ট পেলাম। এক রকমের কনসেপ্ট হচ্ছে অ্যাবসলিউট কনসেপ্ট অফ স্পেস, কিংবা দ্য রিয়েলিস্ট কনসেপ্ট অফ স্পেস। আরেকটা পেলাম দ্য রিলেশনাল কনসেপ্ট অফ স্পেস। কান্ট এখানে দেখছি দুটোকেই অস্বীকার করছেন, দুটোর থেকেই সরে আসছেন।
সেটা কান্ট যখন কনক্লুশনের দ্বিতীয় পয়েন্টটায় যাবেন, বি পয়েন্টে যাবেন, সেই পয়েন্টে গিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে জিনিসটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এই দেশ যেমন বাহ্য জগতে নেই, তেমন নিছক মনের কল্পনা নয় বা বস্তুর পারস্পরিক সম্বন্ধ নয়। তাহলে এটা কি? এটা কান্ট বলেছেন, আমরা আগেই পড়ে এসেছি, যে ফর্মস অফ সেন্সিবিলিটি। তার মানে স্পেস সম্পর্কে ভাবতে গেলেই কি আমাদের সেন্সিবিলিটি সম্পর্কে ভাবতে হবে? না, এটাকে সহজভাবে বললে এইরকম, ফর্মস অফ সেন্সিবিলিটি বুঝে যাব, সেন্সিবিলিটি কি না বুঝে। দেখো, আমরা এই ফর্মস অফ সেন্সিবিলিটিকেও সেন্সিবিলিটি দিয়েই ধরি, কিন্তু তাতে আমাদের সেন্সিবিলিটির কথা ভাবতে হবে এমন কোনো নিয়ম নেই স্পেসকে বুঝতে গেলে। এর একটা প্যারালাল যদি আমরা টানি তাহলে বুঝতে পারবো। তুমি দেখো, চাক্ষুষ প্রত্যক্ষ করছো, চাক্ষুষ প্রত্যক্ষ করলে চক্ষুকে জানতে হবে তার কোনো মানে নেই। তুমি যখন যখন চাক্ষুষ প্রত্যক্ষ করো তখন তখন তুমি চক্ষুকে জানো, এ কথার কোনো মানে নেই, বা হতে হবে এমন কোনো দাবি নেই। এমন বহু প্রাণী আছে যারা চাক্ষুষ প্রত্যক্ষ করে কিন্তু তাদের চক্ষুর কোনো কনসেপ্টই নেই, কারণ তাদের কোনো কনসেপ্ট নেই। এমন বহু প্রাণী আছে। ঠিক তেমনি স্পেসকে বুঝতে গেলে আমার সেন্সিবিলিটিকে জানতে হবে এটা নয়। সেন্সিবিলিটিকে আমরা জানি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিসে, কিন্তু স্পেসকে আমরা জানি সরাসরি। এবার আসি, আরেকটু এগোই। এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমি আরেকটু এগোই। এটা যেহেতু ফর্ম অফ সেন্সিবিলিটি, সেই জন্য সেটা একটা সাবজেক্টিভ কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার একটা বিষয়গত শর্ত। সেই জন্য অভিজ্ঞতার সব বিষয়গত শর্তকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, বাদ দিয়ে আমরা দিতে পারবো না, তাহলে অভিজ্ঞতাই হবে না। কিন্তু কল্পনা করতে পারি, কল্পনায় যদি বাদ দিই তাহলে কিন্তু আর কোনো স্পেস পড়ে থাকবে না। একদম নিউটনের বিরুদ্ধে চলে গেল। For neither absolute nor relative determinations can be intuited a priori to the existence of the things to which they pertain, thus be intuited a priori. বলছেন দেখো, এখানে আরেকটা যুক্তি দিচ্ছেন, স্পেসকে a priori জানতে হবে। কেন? মানে স্পেস যদি বাইরে পড়ে থাকতো তাহলে এক্সপিরিয়েন্স দিয়ে জানতে হতো। স্পেস যদি রিলেশন হতো, বস্তুর রিলেশন হতো, তাকেও এক্সপিরিয়েন্স দিয়ে জানতে হতো। তাহলে সেটা আপ্রায়ই হতে পারে না। কিন্তু স্পেস আপ্রায়ই, তাই মানে স্পেসের অভিজ্ঞতা আপ্রায়ই, স্পেসের জ্ঞানটা আপ্রায়ই, অভিজ্ঞতা বলবো না, স্পেসের জ্ঞানটা আপ্রায়ই। তাই জন্যে একে অ্যাবসলিউট, কারণ দুদিক থেকে যুক্তি দিচ্ছেন। একদিকে বলছেন, মানে একদিকের যুক্তিটা স্ট্রঙ্গার, আমি সেদিকটাই বলছি। স্পেসের দেখো, মানে পুরো যে কটা যুক্তি দিলেন তার একটা মূল জায়গা হচ্ছে স্পেস এবং টাইম, এই দুটো যদি বাইরের থেকে আমাদের জানতে হতো, বাইরের জিনিস হতো, সেটা অ্যাবসলিউট হোক বা রিলেশনাল হোক, তাহলে অভিজ্ঞতা দিয়ে জানতে হতো।
কাজেই সেটা আপ্রায়য় হতে পারে না, পারত না। কিন্তু স্পেস আপ্রায়য়, তাই জন্য এটা বাইরের বিষয় হতে পারে না। কোনো আপ্রায়য় বিষয় বাইরের বিষয় হতে পারে না। যা কিছু আপ্রায়য় সেটা মনের ভেতরের বিষয়, এবং মন তাকে বাইরে আরোপ করে। এখন মনের ভেতরের বিষয় হলেই আপ্রায়য় হবে, এটা এরকম ভাবলে ভুল ভাবা হবে। এই জায়গাটা আমি একটু স্পষ্ট করে দিই। কান্টের মত মনের ভেতর দু ধরনের জিনিস আছে। দেখো, ওয়েস্টার্ন যারা এপিস্টেমোলজিস্ট, অন্তত ক্লাসিক্যাল এপিস্টেমোলজিস্ট, তাদের প্রায় সবাই সেন্স বলতে, এখনো পর্যন্ত বেশিরভাগ ফিলসফার সেন্স বলতে আমরা যাকে বাহ্য ইন্দ্রিয় বলি তাকে বোঝেন। ইনারটাকে তারা সেন্স বলেন না। তারা মনকে ইন্দ্রিয় রূপে স্বীকার করেন না। কাজে তাদের কাছে, বেশিরভাগের কাছে সুখ দুঃখ ইত্যাদির যে জ্ঞান, যেগুলো ভারতীয় দর্শনে যারা মন স্বীকার করেন মনের দ্বারা হয়, বা অন্তঃকরণ স্বীকার করেন অন্তঃকরণের দ্বারা হয়, সেই জ্ঞানগুলোকেও তারা আপ্রায়য় বলেন, অভিজ্ঞতা বলেন। তবে খেয়াল করবার বিষয়, আমি তুলনাটা দিলাম বলেই ঝাঁপিয়ে পড়ে এটাকে যেখানে সেখানে লাগিয়ে দিও না। ভারতীয় দর্শনে এই আপ্রায়য় আপোস্টেরিয়রের পার্থক্যটা নেই। এটা কান্ট পরবর্তী ওয়েস্টার্ন ফিলসফিতে আছে, আপ্রায়য় আপোস্টেরিয়র। কান্ট এবং কান্ট পরবর্তী ভারতীয় দর্শনে নেই। কিন্তু পাশ্চাত্যে যখন সুখ দুঃখের জ্ঞান বলা হবে তখন সেটা আপ্রায়য়, ইন্দ্রিয়ের সাহায্যে হয় না। কিন্তু কান্ট ইনার সেন্স মেনেছেন, ইনার সেন্স মানেন। ইনার সেন্স দিয়ে যেগুলো হয়, যে জ্ঞানগুলো হয়, সুখ দুঃখ ইত্যাদি, এই জ্ঞানগুলো ইউনিভার্সালও নয়, স্ট্রিক্টলি ইউনিভার্সালও নয়, নেসেসারিও নয়। সুতরাং এই জ্ঞানগুলো, এই জ্ঞানগুলোকে কান্ট আপ্রায়য় বলবেন না। তাহলে আমাদের সুখ দুঃখ আমাদের মনের ভেতরের উপাদান, তাকে আমরা মন দিয়েই জানি, বাহ্য ইন্দ্রিয় দিয়ে জানি না। কিন্তু সেগুলো আপ্রায়য় নয়, আপোস্টেরিয়রাই। সেগুলো আপোস্টেরিয়রাই। তাহলে মনের ভেতর যে উপাদান আছে সেগুলো দু ধরনের। কান্টের কাছে দুভাবে জানা যায় তাদের। কিছু উপাদান আছে যেগুলো আপোস্টেরিয়রাই জানা যায়, যেমন সুখ দুঃখ ইত্যাদি ইনার সেন্স দিয়ে জানা যায়। আর একদম স্পষ্ট করে উনি ইনার সেন্স কথাটা ব্যবহার করেছেন, অন্তঃকরণ। আর কিছু জিনিস আছে যেগুলো মনের ভেতর আছে কিন্তু সেগুলোকে জানা যায় আপ্রায়য়, কোনো ইনার সেন্স দিয়েও জানা যায় না, আপ্রায়য় জানা যায়। কেন সেগুলোকে আপ্রায়য় বলতে হবে? কারণ ওই একই দুটো কারণ, স্ট্রিক্টলি ইউনিভার্সাল অ্যান্ড নেসেসারি। নেসেসারি অ্যান্ড স্ট্রিক্টলি ইউনিভার্সাল, এই কারণে তাদের আপ্রায়য় বলতে হবে। কারণ এই দুটো ধর্ম কোনো ইন্দ্রিয়গম্য বিষয়ে থাকে না। কান্ট স্পেস টাইমকে এরকম বলেছেন, পরে কি আরো বলবেন। এখন পরে গিয়ে আমরা বলবো দু রকমের জিনিস আমরা আপ্রায়য় ভাবে জানতে পারি। এখন বলে তোমাদের মানে কনফিউজ করতে চাইছি না। দু রকমের জিনিস কি?
পরের পয়েন্টে বলছেন স্পেস ইজ নাথিং আদার দেন merely the form of all appearances of outer sense. তাহলে স্পেস হচ্ছে, এই কথাটা তো বারবার প্রথম থেকেই বলে আসছেন, এক মিনিট সরি, আমাদের বাহ্য ইন্দ্রিয়ের আকার, আমাদের বাহ্য ইন্দ্রিয় যা কিছু জানবে তার আকার হচ্ছে স্পেস। দ্য সাবজেক্টিভ কন্ডিশন অফ সেন্সিবিলিটি, তার ব্যাখ্যা করে বলছি না, তোমরা বুঝতে পারছো, অনেকবার বলা হয়েছে। আন্ডার হুইচ অ্যালোন আউটার ইনটুইশন ইজ পসিবল ফর আস, এবং স্পেসের মধ্যে দিয়ে আমাদের বাহ্য অভিজ্ঞতা হবে, বাহ্য অভিজ্ঞতা, আভ্যন্তর অভিজ্ঞতা নয়। Now, since the receptivity of these objects, receptivity of the subject to be affected by objects necessarily precedes all intuitions of these objects, it can be understood how the form of all appearances can be given in the mind prior to all actual perceptions. Thus, a priori. কথাগুলো বারবার বলছি না, উনি এই জায়গাগুলো একটু রিপিটিটিভ, কারণ উনি বারবার বলছেন এটা যেহেতু আগে থেকেই থাকে, এটার ভেতর দিয়ে অবজেক্টের অভিজ্ঞতা হলে তারপরে আমরা স্পেসকে বুঝি এরকম নয়, স্পেসকে বুঝি বলে অবজেক্টের অভিজ্ঞতা হয়। দেখো দুটো অবজেক্ট আছে, আউটার অবজেক্ট দুটো আছে, আমি অবজেক্ট দুটোকে বুঝে তারপরে বুঝি না তারা দূরে আছে কি কাছে আছে। আমি দূরে কাছে বুঝি বলেই বুঝতে পারি অবজেক্ট দুটো ওইভাবে অবস্থিত, অর্থাৎ স্পেশাল রিলেশনশিপ গুলোকে আমরা আগে থেকে বুঝি, দূরে কাছে উপরে নিচে এগুলো বুঝি। অ্যাকচুয়ালি দুটো দিয়েও বোঝা যায় না, তিনটে লাগে, তো আমি সহজ করবার জন্য দুটো বললাম, অ্যাকচুয়ালি তিনটে লাগে, দূরে কাছে বলতে গেলে তিনটে লাগে। এ বির থেকে দূরে, এ বির কাছে, এটা বললে কোনো মানে হয় না। যদি সি পয়েন্ট থাকে তাহলে বলা যায় এ সি এর প্রেক্ষিতে বি এর থেকে কাছে, বা বি এর থেকে এ সি এর কাছে, বি এর তুলনায় সি এর থেকে দূরে, তাহলে একটা থার্ড পয়েন্ট লাগবে, না হলে কাছে দূরের কথা হয় না। পরত্ব অপরত্ব এগুলোর ক্ষেত্রে একটা থার্ড পয়েন্ট লাগে। তারপরে গিয়ে কান্ট বলছেন যে বেশ কিছুটা প্যারাগ্রাফ আমি বাদ দিয়ে যাচ্ছি, একটা বড় লং প্যারাগ্রাফ, আমি বেশ কিছু অংশটা বাদ দিয়ে যাচ্ছি, কিন্তু যে জায়গাটা হাইলাইটেড সেই জায়গাটা বলছি। কেন বলছি বললেই তোমরা বুঝতে পারবে। তাহলে স্পেসের রিয়েলিটি কি হলো, এবার এই প্রশ্নটা, স্পেস কি ধরনের রিয়েলিটি আছে? স্পেসে কোন রিয়েলিটি আছে কি? একদল বলবেন কোন রিয়েলিটি নেই স্পেসের, স্পেস একদম ইমাজিনারি, এরকম একটা কথা বলা যেতে পারে। দেশ আমরা মানি না, বৌদ্ধরা বলেন অবয়ব মানি না, মানে অবয়ব অবয়ব অবয়বই মানি না, অবয়ব মানি না, এটা বলে অবয়ব অবয়বই মানি না, দেশ মানি না, বৌদ্ধরা এরকম বলে। তো দেশ মানবেন না, মানে অ্যাপারেন্ট দেশটা মানবেন, ট্রান্সেন্ডেন্টাল দেশ মানে ওই অর্থে রিয়েল দেশ, সব কথা মানবেন না, ওসব হয়।
ইমাজিনারি দেশ মানবেন, কিন্তু ওই দেশ মানবেন, সেটা একটা ভিউ হতে পারে। কান্ট সেদিকে যাচ্ছেন না। আবার দেশ একটা কাল্পনিক বিষয়, এরকম কথা বলবেন না। দেশ রিলেশনাল, সেটা বলবেন না। তাহলে প্রশ্নটা হবে, দেশের কি কোনো, কান্টের কাছে প্রশ্ন হবে, দেশের কি কোনো রিয়েলিটি আছে? সহজ কথায়, দেশ কি সৎ না অসৎ? দেশের কি অস্তিত্ব আছে না অস্তিত্ব নেই? আবার expositions accordingly teach the reality, that is objective validity. রিয়েলিটির মানে বলে দিলেন অবজেক্টিভ ভ্যালিডিটি, মানে তার সত্তা, স্বয়ং সত্তা, বিষয়গত সত্তা, স্বয়ং সত্তা নয়, বিষয়গত সত্তা। একটা হয় সাবজেক্টিভ রিয়েলিটি, একটা হয় অবজেক্টিভ রিয়েলিটি। বিষয়গত সত্তা আর একটা হচ্ছে বিষয়গত সত্তা। দেখো, সোনার পাহাড় বিষয়গত সত্তা, আমার চিন্তায় আছে। সোনার পাহাড় বিষয়গত রূপে নেই, কিন্তু পাহাড় বিষয়গত রূপে আছে, তার অবজেক্টিভ রিয়েলিটি আছে। অফ স্পেস ইন রিগার্ড টু এভরিথিং that can come before us externally as an object. তাহলে আমাদের অভিজ্ঞতায় যে বিষয়গুলো ধরে, বাহ্য অভিজ্ঞতায় যেগুলোর আমাদের কাছে আসে, তার ক্ষেত্রে কিন্তু দেশের সত্তা স্বীকার করা হচ্ছে, অবজেক্টিভ রিয়েলিটি স্বীকার করা হচ্ছে। বাট এট দ্য সেম টাইম, the identity of space in regard to things, when they are considered in themselves through reason, that is without taking account of the constitution of our sensibility. We therefore assert empirical reality of space with respect to all possible outer experience. তাহলে দেখো, আমাদের যত সম্ভাব্য বাহ্য অভিজ্ঞতা হবে, তার ক্ষেত্রে কিন্তু স্পেস জুড়ে থাকবে। স্পেসকে সেখানে আনরিয়াল বলতে পারবো না, এবং নেসেসারিলি জুড়ে থাকবে। আনরিয়াল বলার কোনো স্কোপ নেই আমাদের যে কোনো বাহ্য অভিজ্ঞতার ক্ষেত্রে। Though, to be sure, at the same time, its transcendental ideality, that it is nothing as soon as we leave out the condition of the possibility of all experience and take it as something that grounds the things in themselves. সহজ করে বললে কথাটা কি হয়? আমরা যতক্ষণ সম্ভাব্য অভিজ্ঞতার জগতের মধ্যে থাকবো বা তার কথা ভাববো, ততক্ষণ কিন্তু স্পেস আমাদের কাছে রিয়েল। অর্থাৎ অভিজ্ঞতার জগতে স্পেস রিয়েল। কিন্তু আমরা যদি সব সম্ভাব্য অভিজ্ঞতাকে সরিয়ে ফেলি, থিংস ইন দেমসেলভস এর কথা বলি, মানে স্বয়ং সৎ বস্তুর কথা বলি, তাহলে কিন্তু স্পেস সেখানে আইডিয়াল, মানে আনরিয়াল, ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। এই পার্থক্যটা, এম্পিরিক্যাল রিয়েলিটি এন্ড ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিটি, পার্থক্যটা বারবার করে ঘুরে ঘুরে আসবে। তাই জন্য এখানে আমি আরো দু একটা কথা বলতে চাইছি। দেখো, কান্ট এই যে তার গ্রন্থে, পুরো গ্রন্থটাই তো একটা বিষয় যে ট্রান্সেন্ডেন্টাল, মানে ট্রান্সেন্ডেন্টাল আর্গুমেন্ট দিচ্ছেন। এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। উনি প্রথমেই বলেছেন নিড ফর এ ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি।
সেই কথাটা উনি নিজেই বলেছেন। তো ওই ট্রান্সেন্ডেন্টাল জিনিসটা কিরকম, এখানে সেই প্রশ্নটা এসে যাচ্ছে। বস্তুগুলো কিরকম? আমাদের জ্ঞানের দিকে যদি তাকাই, আমাদের জ্ঞানের দিকে দু রকমের বস্তু, জ্ঞানের মধ্যে মানে জ্ঞানে দু রকমের বস্তু পাই। এক রকমের বস্তু যেগুলো এক্সপিরিয়েন্স দিয়ে আসে, এম্পিরিক্যাল অবজেক্ট। আর এক রকম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল অবজেক্ট, যেগুলো মনের মধ্যে থাকে, যেগুলো আপনারাই, এগুলো আমাদের জ্ঞানের বিষয় হয়। এখন কান্টের কথা হচ্ছে ওই ট্রান্সেন্ডেন্টাল অবজেক্ট গুলো, অবজেক্টস ওই দু রকমের বলেছিলাম, তার মধ্যে এক রকম হচ্ছে অবজেক্টস আর এক রকম হচ্ছে প্রিন্সিপালস। পার্থক্য কি পরে বলবো। এই ট্রান্সেন্ডেন্টাল অবজেক্টস বা প্রিন্সিপালস যতক্ষণ পর্যন্ত এম্পিরিক্যাল অবজেক্টের সঙ্গে যুক্ত হয় ততক্ষণ তারা রিয়েল, এম্পিরিক্যালি রিয়েল। তাদের সত্তার কথা বুঝতে পারবো, বলতে পারবো। কিন্তু যখন তাদের ইন অ্যাবস্ট্রাকশন চিন্তা করি, তখন কিন্তু তারা আইডিয়াল, শুধু কল্পনা বা চিন্তার বিষয়। কল্পনা বলবো না, চিন্তার বিষয়। জগতে তার কোনো প্রয়োগ নেই। অবজেক্টিভ রিয়েলিটি বলতে কি বুঝি? যেটা জগতে আছে সেটাকে বুঝি অবজেক্টিভ রিয়েলিটি। আর সাবজেক্টিভ রিয়েলিটি বলতে আমরা এক রকমের জিনিসকে বুঝি, সেগুলো ঠিক জগতে নেই। যেমন সোনার পাহাড়, সেটা জগতে নেই। এখন এই যেগুলোকে উনি ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল বলছেন, সেগুলো কিন্তু সাবজেক্টিভ রিয়েলিটির মতো নয়, সেগুলো রিয়েলিটির মধ্যেই পড়ে না ওই অর্থে। সেগুলো ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল, সেগুলো আমাদের মনের ভেতরে আছে। কিরকম বিষয়টা? ধরো একজন শিশুর, আমি একাধিক এক্সাম্পল বলবো, একজন শিশুর কিন্তু পোটেনশিয়ালি অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ক্ষমতা আছে, কিন্তু অ্যাকচুয়ালি শিশু বড় না হওয়া পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে পারে না। সে কংক্রিট বিষয় তাও ভাবতে পারে, কংক্রিট বিষয়ের জ্ঞান হয়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে পারে না। কিন্তু বড় হলে যে পারে, কি করে পারে? কারণ তার অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ক্ষমতা ছিল। তাই জন্য অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ওই যে ক্ষমতাটা, ওটা কিন্তু তার কাছে ততক্ষণই আইডিয়াল যতক্ষণ না সে অ্যাবস্ট্রাক্ট চিন্তা করছে। অ্যাবস্ট্রাক্ট চিন্তা করলে সেটা অ্যাকচুয়াল হয়ে যায়। এখানে ঠিক ওরকম একটা ঘটনা ঘটছে। তুমি যতক্ষণ আপ্রায়রে জিনিসগুলো কাজে লাগাচ্ছ, ততক্ষণ সেগুলো রিয়েল। কাজে লাগাচ্ছ কোথায়? কাজে লাগাবে, লাগানোর তো একটাই জায়গা কান্ট বলেছেন, সেটা হচ্ছে পসিবল এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ড। তার বাইরে তো আমাদের জ্ঞান যেতে পারে না। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো বা আপ্রায়রে জিনিসগুলো যতক্ষণ এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লাইড হচ্ছে, ততক্ষণ সেগুলো রিয়েল। যেই এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লাইড হচ্ছে না, তার মানে অ্যাপ্লাইডই হচ্ছে না। ওই শিশুর ক্ষমতা থাকার মতো, এটা একটা ক্ষমতা হিসাবে রয়ে গেছে, একটা সম্ভাবনা হিসাবে রয়ে গেছে। তাই সেটা ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল বলার অর্থ এটা নয় আনরিয়াল। ডাইরেক্ট আনরিয়াল বলা যাবে না, কারণ আনরিয়াল হলে, সেটা যদি নাই থাকতো, সেটা যদি অলীক হতো, অসম্ভব হতো, তাহলে সেটাকে তুমি প্রয়োগ করতে পারতে না। শিশুর পক্ষে
একটা কেঁচোর পক্ষে অ্যাবস্ট্রাক্ট চিন্তা করা সম্ভব নয়, সে যতই লম্বা কেঁচো হোক, তার সম্ভব না। কাজেই কেঁচোর ক্ষেত্রে কেউ বলবে না অ্যাবস্ট্রাক্ট থটটা তার কাছে ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল, সেটা ইম্পসিবল, আনরিয়াল। কিন্তু একটা শিশু, মানব শিশু, শিশু বলতে মানব শিশু বুঝছি, তার পক্ষে কিন্তু অ্যাবস্ট্রাক্ট চিন্তা করাটা সম্ভব, উপযুক্ত পরিস্থিতি পরিবেশে, উপযুক্ত বয়সে। তাই জন্য সেটা ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। তাহলে ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল আর একদম আনরিয়াল, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে কান্ট এখানে মানলেন এম্পিরিক্যাল রিয়েলিটি আর ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিটি অফ স্পেস। টাইমের ক্ষেত্রেও এই কথা বলবে। আমি টাইমের যেমন স্পেসের এই যুক্তিগুলো, মানে স্পেস সম্পর্কে যে মেটাফিজিক্যাল এক্সপোজিশনের যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল, সেই যুক্তিগুলো আলোচনা করেছিলাম। এবার কান্ট শুরু করছেন টাইম সম্পর্কে মেটাফিজিক্যাল এক্সপোজিশন, সেটা শুরু করছেন। সেখানেও তিনি 5খানা যুক্তি দিয়েছেন এবং সেখানে থার্ড যুক্তিটাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়েছেন। যুক্তিগুলো একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, মানে বলে যাচ্ছি, এই কারণে যে তোমরা স্পেসের যুক্তিগুলো জেনে গেছো, টাইমের যুক্তিগুলো প্রায় সিমিলার। কি দেখাতে হবে? টাইম এম্পিরিক্যাল কনসেপ্ট নয়, টাইম জেনারেল কনসেপ্ট নয়, টাইম অ্যাপ্রায়োরাই, ও টাইম কনসেপ্ট নয়, মানে জেনারেল কনসেপ্ট নয় মানে কনসেপ্ট নয়, টাইম অ্যাপ্রায়োরাই আর টাইম ইনটুইশন, এগুলো দেখাতে হবে। 4টে পয়েন্ট দেখাতে হবে কাকে, যেমন ভাবে স্পেসের ক্ষেত্রে দেখিয়েছিলেন। এই 4টে পয়েন্ট তাকে প্রুভ করতে হবে। তাহলে বলছেন time is not an empirical concept that is somehow drawn from an experience. টাইম এক্সপিরিয়েন্স থেকে পাওয়া জেনারেল কনসেপ্ট নয়, যে মানে ওই যে এমপ্রিসিস্টদের যে ভিউ, যে আমরা আমরা অনেক টাইমের অনেক ইনস্টান্স দেখে দেখে আমরা টাইমকে জেনারেলাইজ করেছি, স্পেসের অনেক ইনস্টান্স দেখে দেখে স্পেসকে জেনারেলাইজ করেছি, এই জেনারেলাইজেশনের ভিউটাকে উনি মানছেন না। টাইমের দুটো বৈশিষ্ট্য আছে, সিমালটেনিটি আর সাকসেশন। সহাবস্থান এবং পূর্বাপর্য। এখন দেখো কান্ট এখানে খুব একটা স্ট্রং আর্গুমেন্ট দিচ্ছেন, বলছেন দেখো অভিজ্ঞতা থেকে এটা বোঝা যায় না সহাবস্থান পূর্বাপর্য, বিশেষ করে পূর্বাপর্যকে বোঝা যায় না। আগে টাইমের কনসেপ্ট থাকলে তাহলে পূর্বাপর্যকে বোঝা যায়। স্পেসে যেমন কাছে দূরে আগে পরে এটা হয়, সামনে পিছনে এটা হয়, টাইমের ক্ষেত্রে এরকম হয়, পূর্ব পর আগে পরে ঘটেছে। এটা আমাদের অভিজ্ঞতা দিয়ে হয় না। এটা যেমন ধরো অল্টারেশন, টাইমের কনসেপ্ট না থাকলে তুমি অল্টারেশনকে বুঝতেই পারবে না। একটা সবুজ আম আছে, সবুজ আম,
এটা দিয়ে অল্টারেশন দিয়ে শুরু করি, তাহলে বাকিটা বুঝতে সুবিধা হবে। একটা সবুজ আম আছে, কাঁচা। আর একটা হলুদ আম আছে, হলুদ আম আছে, পাকা। কটা আম আছে? দুটো নাকি একটা? কখনো তুমি দুটো আম বলো, কখনো তুমি একটা আম বলো। আমি নিচ্ছি, কোয়েশ্চেন নিচ্ছি, 1 মিনিট। আহ কখনো তুমি দুটো আম বলো, কখনো তুমি একটা আম বলো। একটা পাকা আম আছে, একটা কাঁচা আম আছে, কি অসুবিধা আছে? কিন্তু তুমি কখনো বলো ওই একটাই কাঁচা আম পেকে গেছে, এটা তুমি কি করে বলবে? যদি না তোমার টাইমের কনসেপ্টকে ইন্ট্রোডিউস, তুমি যদি না টাইমের কনসেপ্টকে ধরে নাও বা ইন্ট্রোডিউস করো, তাহলে এটা তুমি কখনো বলতে পারবে না কাঁচা আমটাই পাকা আম হয়ে গেল, একটাই আম। এটা বলা সম্ভব নয় টাইমকে না ধরলে। তাহলে টাইম আপনারই, তোমার কাছে আগে থেকে আছে। না হলে তুমি বলতে দুটো আম আছে, কালকে একটা কাঁচা আম ছিল, এখন একটা এই জায়গাটায় কাঁচা আম ছিল, এই জায়গাটায় হলুদ আম আছে, পাকা আম আছে, দুটো আম, ওই একটাই আম। তাহলে অল্টারেশনকে বুঝতে গেলে তোমার টাইম দিয়ে ধরতে হবে। আসলে টাইম কি করে? টাইম একাধিক কন্ট্রাডিক্টরি কনসেপ্টকে সহাবস্থান করায়। কাঁচা আম আর পাকা আম একই সঙ্গে হতে পারে না। কিন্তু তুমি যদি মানে একটাই বস্তু, কিন্তু তুমি যদি টাইমকে ইন্ট্রোডিউস করে দাও, ওখানে টাইম অ্যাপ্লাই করো, তাহলে আমরা খুব ভালো করেই বুঝতে পারি কাঁচা আম পাকা আম হতেই পারে, সবুজ আম হলুদ আম হতেই পারে, একই আম সবুজ, আবার সেই আমটাই হলুদ হতেই পারে। হ্যাঁ, একটা হাত উঠেছে, বলো কি প্রশ্ন? হ্যালো, অলোক মন্ডল। কি হলো ব্যাপারটা, কোনো কথা নেই? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, কিছু বলছে না তাহলে। মৈত্রেয়ী। হ্যাঁ, ফার্স্ট অফ অল প্রায়াস, ইট ইজ ফ্যান্টাস্টিক টুডে। হ্যাঁ, আমি শুনছিলাম, আমি প্রত্যেক সপ্তাহে শুনতে পারি না, বাট ইয়োর এক্সপোজিশন ইজ রিয়েলি ফ্যাসিনেটিং। আমার এত ভালো লাগছিল, আমি রাস্তায় ক্লাস নিয়ে ফিরছিলাম, বাট ইট ইজ এক্সট্রিমলি এনগেজিং. And the next thing is that now you are introducing, it's the most important thing that you are introducing time. তো যে এক্সাম্পলটা তুমি নিলে, মানে কাঁচা আম পাকা আম, মানে এই যে চেঞ্জটা, কাঁচা আর পাকা, এই যে দুটো অপোজিট কন্ট্রাডিক্টরি নেচার, সেটাকে আমি কি করে মানে মিনিংফুল করব উইথ রেফারেন্স টু সামথিং। হ্যাঁ, এটা তো আমরা মানে কান্ট ও যেভাবে করেছেন, অল্টারেশনকে বুঝিয়েছেন থ্রু দ্য ইন্ট্রোডাকশন অফ টাইম। তো আমি একটা জাস্ট এখানে বলতে চাই যে অ্যারিস্টটলের ফিজিক্সে, অ্যারিস্টটল যখন চেঞ্জকে এক্সপ্লেন করছেন, হ্যাঁ, তখন উনি এই ধরনের একটা এক্সাম্পল নিয়েছিলেন। হ্যাঁ, যে ব্রোঞ্জ স্ট্যাচু, যেটাকে উনি বলছেন যে ব্রোঞ্জ দিয়ে তৈরি স্ট্যাচু, সেটার কথা। এবং সেখানে আমার মনে হয়েছিল যে অ্যারিস্টটলের ফিজিক্সে চেঞ্জের ওপর ওনার আলোচনাটা আগে, তারপরে টাইমের ওপর আলোচনাটা, মানে অ্যাজ ইফ চেঞ্জকে উনি এক্সপ্লেন করতে পারছেন না, একটা কন্ট্রাডিকশন জেনারেট করে যাচ্ছে, সেই সময় উনি টাইমকে আনছেন। এবং দেখা যাচ্ছে যে টাইম, যেটাকে উনি টাইমের কনসেপ্টটাকে এনে চেঞ্জকে বোঝার চেষ্টা করছিলেন, সেখানে হয়তো টাইমের কনসেপ্টটা আনাতে চেঞ্জের এনিগমাটা কিছুটা কমছে, কিন্তু সেখানে আবার নতুন করে একটা টাইমের এনিগমা তৈরি হয়ে যাচ্ছে।
হুম, তো এখানে যখন কান্ট টাইমের কথা বলছেন, টাইমের যে অ্যাট্রিবিউশন গুলো স্পেসের মতোই আমরা দেখছিলাম যে আপ্রারাই কনসেপ্ট নয়, ইনটুইশন, সেটা নিশ্চয়ই উনি আবার বলবেন যে এম্পিরিক্যালি রিয়েল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল। কিন্তু এই টাইমটা মানে কিভাবে কান্টের কাছে ধরা পড়ছে? ইজ দিস টাইম দ্য ট্রাইপাটাইড ডিভিশন? মানে দিস টাইম কন্টেইনস দ্য ট্রাইপাটাইড ডিভিশন, অর ইট ইজ লাইক মহাকাল? মানে কিরকম কিরকম নেচারটা কান্টের কাছে এই টাইমের? আমি জানতাম এখানে মৈত্রীর হাজারখানা প্রশ্ন থাকবে, প্রশ্ন মানে না 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 না, জর্জরিত নয়। আমি আমি রিয়েলি রিয়েলি আমি তোমাকে কতটা প্রশংসা করলাম, তুমি প্রথমে ভাবো যে আই এম রিয়েলি রিয়েলি মানে রিয়েলি আই হ্যাভ লার্নড মাচ, মেনি মাচ থিংস। হ্যাঁ, সেইটা পরে আমি জাস্ট এটা তোমাকে মানে ইট ইজ নট প্রশ্নবান প্রয়াসদা, it is an inquiry, genuine inquiry, because কান্টের আন্ডারস্ট্যান্ডিং অফ টাইমটা আমি ভালো করে বুঝতে চাই, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি। মানে জেনারেলি তো আমরা টাইম বললে সেটার মধ্যে ট্রাইপাটাইড ডিভিশনটাকে ইনক্লুড করে বুঝি, আবার অনেক ফিলসফার মানে এটার বাইরে মহাকালকে যেভাবে ভারতীয় দর্শনে বুঝেছেন, তো সেটা এই ট্রাইপাটাইড ডিভিশনের বাইরে। তো এখন কান্টের ফিলসফিতে আমরা যখন আমাদের এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেটেড করে, যেখানে উনি এম্পিরিক্যাল রিয়েল বলছেন, যে এক্সপিরিয়েন্সের পরে যখন আমাদের এক্সপিরিয়েন্স থেকে পাওয়া যে র মেটেরিয়াল সেটাকে আমি মানে নলেজের বিষয় করে পাচ্ছি, তখন ফার্স্ট স্টেপ হচ্ছে যে তার উপরে ফর্মস অফ ইনটুইশন, স্পেস টাইম চাপানো মানে আমরা চাপিয়ে নিচ্ছি। তো সেই কারণে এইটা আপ্রায়রাই ইনটুইশনটা ভীষণভাবে প্রয়োজন। কিন্তু এই আপ্রায়রাই ইনটুইশন, টাইম যখন আপ্রায়রাই ইনটুইশন, তখন এই আপ্রায়রাই ইনটুইশন টাইমের মানে টোপোলজিক্যাল স্ট্রাকচারটা কেমন কান্টের কাছে, আমি সেটা জানতে চাইছি। আমি ইজ হয়তো ইট হোমোজেনাস? ইজ ইট হোমোজেনাস? আমি এটা মানে প্রশ্নটাকে যেভাবে বুঝেছি তার দুটো হুম পার্ট হুম আছে। হুম হুম একটা হুম হচ্ছে মানে লাইবনিজের মতন ভাষায় বললে, হুম 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 মানে ডেকার্টের মতন ভাষায় বললে হুম সেন্ডি রেসিও কগনিজেন্টি, দুটো আচ্ছা মানে আচ্ছা। একটা হচ্ছে টাইমের নেচারটা, হুম 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 আর একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের আরেকটা পার্ট হচ্ছে আমরা হুম টাইম কিভাবে জানছি। এক্স্যাক্টলি। একটা হ্যাঁ, একটা অন্টোলজিক্যাল, একটা এপিস্টেমোলজিক্যাল। হ্যাঁ। epistemological। হুম এখন এপিস্টেমোলজিক্যাল প্রশ্নটা হচ্ছে দুটো রিলেটেড, খুব দুটো রিলেটেড। হ্যাঁ। রিলেটেড। এখন হুম এপিস্টেমোলজিক্যাল প্রশ্নটার সহজ উত্তর হচ্ছে কান্টের কাছে টাইমটা হচ্ছে ইনটুইশন। এখন আপনার ইনটুইশন। হ্যাঁ হ্যাঁ ইনটুইশন যখন বলছেন, টাইমকে দুটো অর্থে ইনটুইশন বলেছেন, আমি আগেও বলেছি। হুম 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 অফ ইনটুইশন হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইনটুইটিং, রাইট রাইট। হুম আমি অবজেক্টকে ইনটুইট করছি থ্রু টাইম। ট্রু টাইম। রাইট। হুম আরেকটা হচ্ছে ইনটুইটেড, হুম হুম টাইমটা ইটসেলফ ইনটুইটেড, ইটসেলফ ইনটুইটেড। রাইট এটাও রাইট। হুম ইনটুইটেড, এটা হুম কিন্তু হুম মানে আপ্রায়রলি ইনটুইটেড। হ্যাঁ, আপ্রায়রাইলি ইনটুইটেড। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স দিয়েও আসছে না, বা হুম এটা আমার কোনো কনসেপ্টও নয়। না না না। তাহলে এটা ইনটুইটেড মানে হুম হুম পার্টিকুলার। হুম প্রথম হুম একটা হুম বৈশিষ্ট্য পেলাম, এটা পার্টিকুলার। হুম 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 এবং যেহেতু এটা মানে আপ্রায়রাই, সেহেতু হুম আরো দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, হুম স্ট্রিক্টলি ইউনিভার্সাল এবং নেসেসারি। রাইট। হুম হুম কিন্তু কান্ট বলছেন এটা যতক্ষণ আমার পসিবল এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডে আছে, হুম 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 তো পসিবল এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডে এটা রিয়েল, এম্পিরিক্যালি রিয়েল। রাইট। এখন এম্পিরিক্যালি রিয়েল হলে আমি এম্পিরিক্যালি কিন্তু টু ডাইমেনশনাল টাইমকে পাবো, ঠিক। হুম কারণ প্রেজেন্ট কে পাবো, আর হুম ফিউচারটাও প্রেজেন্ট হয়ে যাবে, কাজে একরকমের হুম প্রেজেন্টের দিকে একটা দিকে ঝোঁক আছে। তার কিন্তু মানে ওই 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 ডাইরেকশনালিটি টাইপের টাইমটাকে আমি পাবো পাবো, সবসময়।
হ্যাঁ তার মানে আমি পাস্ট আর ফিউচারকে আমি ইয়ে করতে পারছি না, কারণ সেগুলো পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে তো আছে, এক্স্যাক্টলি পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে হুম আছে। হুম 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 আবার তো ওটাকে আমরা বাদ দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা যেটা এক্সপিরিয়েন্স, তার মানে আমরা যেটা এক্সপিরিয়েন্সিয়াল টাইম বুঝি, সেটা যেহেতু আমাদের এম্পিরিক্যাল এক্সপিরিয়েন্সের সঙ্গে মানে ক্লোজলি রিলেটেড হয়ে রয়েছে, সে যেটা যে ক্ষেত্রে আমরা এম্পিরিক্যালি রিয়েল বলছি টাইমকে, সেখানে আমরা ওই মানে ওই রকম স্ট্রাকচারেই ওটাকে পাচ্ছি, তাই তো? ওই রকম স্ট্রাকচারেই পাচ্ছি। হুম হুম কাজেই হুম এইবার পরের প্রশ্নটা এর সঙ্গে এবার এসে যাচ্ছে, হুম কারণ হুম পরের প্রশ্নটা হচ্ছে তাহলে টাইম কি, তাহলে কান্ট কি একটা মহাকাল মানবেন না শুধু হুম খণ্ডকাল মানবেন? হুম 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 কান্ট কিন্তু প্রথমত হচ্ছে যে ইন্ডিয়ান ফিলসফিতে যে মহাকাল বলা হয় বা ন্যায় হুম যেরকম মহাকাল হুম বলতে, হুম হুম সেই মেটাফিজিক্যাল মহাকাল মানার তো কোনো জায়গা নেই, সেটা কেটে জায়গা নেই, না না না, কেটে উনি আসে। তো বলেই দিয়েছেন হ্যাঁ, যে ওটা উনি মানবেন না। হ্যাঁ মানবেন না। হুম কিন্তু মহাকাল এই অর্থে হতে পারে, সেটা হুম ওই আমার ফর্ম অফ ইনটুইশন, হুম কিন্তু হুম ফর্ম অফ ইনটুইশন হলেও সেটা ওয়ান, রাইট এবং হুম সেটা ওই আমার এক্সপিরিয়েন্সে অল পারভেসিভ, হুম হুম এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে যা হুম কিছু এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে থাকবে, এক্সটার্নাল হুম এক্সপিরিয়েন্সে থাকবে, হুম হুম এক্সটার্নাল হুম বলা দরকার, এক্সটার্নাল এক্সপিরিয়েন্সে থাকবে, হুম তা কিন্তু কালে স্থিত হবে। হবে। যেমন ভাবে হুম যারা মহাকাল মানেন তারা বলেন সবকিছুই কালে, আহ, হুম কাল হুম সবকিছুর হুম আধার, হুম হুম সেরকম হুম কালে সবকিছুই আধারিত হবে। রাইট। তো সেরকম একটা মহাকালের মতন একটা কনসেপ্ট আছে, কিন্তু সেটা অবশ্যই ওই with মেটা with with reference to experience only. উইথ রেফারেন্স টু এক্সপিরিয়েন্স অনলি, এবং উইথ Right. রেফারেন্স টু হিউম্যান ইন্টেলেক্ট, Human intellect. Right, হিউম্যান right, right. ইন্টেলেক্ট, হয়তো বা অন্য এখানেই কি তোমার ওই ইন্টারসাবজেক্টিভিটিও কিছুটা চলে আসছে না? অবভিয়াসলি, ইন্টারসাবজেক্টিভিটি। হুম কারণ উনি যে অবজেক্টিভিটিটাকে এস্টাবলিশ করবেন, হুম 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 হ্যাঁ, সেটা একটা হচ্ছে সাবজেক্টিভ দিক থেকে, সেটা হুম হচ্ছে যে মানে সাবজেক্টিভ দিক থেকে মানে হচ্ছে এটা যেহেতু স্ট্রিক্টলি ইউনিভার্সাল এবং নেসেসারি, তাহলে এটা হুম অবজেক্টিভ, এটা রাইট। একটা আর্গুমেন্ট হলো। হুম 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 উল্টো দিক থেকে তাহলে এটা শেয়ারেবল কি করে হয়, এটা অন্যের কাছে কি করে একই রকম হয়, হ্যাঁ, সেখানেও ইন্টারসাবজেক্টিভিটি, আমরা রাইট। লজিক্যালি হুম আমরা ওইভাবেই ফর্ম, ওইভাবে আমরা সকলেই একভাবে ফর্ম। হ্যাঁ, হুম কাজে ওটা হুম আমাদের ইন্টেলেক্ট ওইভাবেই ফর্ম। ওইভাবেই তৈরি, অন্য রাইট। প্রাণীর অন্যরকম হলে তাদের তাদের অন্যরকম অন্যরকম অন্যরকম, হতে পারে, রাইট। হ্যাঁ 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 হতেই হ্যাঁ পারে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। প্রশ্নগুলো থ্যাংক ইউ প্রয়াসদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার মনে হচ্ছে আজকে আর টাইমের ভেতর বেশি ঢুকবো না, কারণ না টাইম না না, ঠিক আছে, ইটস ফাইন, ইটস অলরেডি টাইম। না, বাট থ্যাংক ইউ, অনেকগুলো জায়গায় আমার অস্পষ্টতা ছিল, তোমার এত পরিষ্কার আলোচনাটা যে আমার আমার খুব সুবিধে হলো। আমি মানে আই এম রিয়েলি মানে ইনডেটেড। থ্যাংক ইউ। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ক্লোজ করব। কারোর কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আজকে ক্লোজ করছি। পরে কত তারিখ পড়ছে? আজকে হচ্ছে 21 তারিখ, তাহলে পরে হচ্ছে 28 তারিখ। কোনো ছুটি ছাটা নেই, পুজো আচ্ছা নেই, তাহলে 28 তারিখে আবার মিট করবো আমরা। ঠিক আছে, তাহলে আমি এটাকে রেকর্ডিং বন্ধ করছি।